হ্যালো স্টুডেন্টস, তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব 2022-23 সালের ক্লাস 10-এর যে কেমিস্ট্রি অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সে প্রশ্নের 30টি এমসিকিউ 30 এমসিকিউর সলিউশন নিয়ে। তো লেটস স্টার্ট। গ্রুপেতে ফার্স্ট কোশ্চেন, মোর সল্ট কেন ফর্মুলা দিয়েছে ইজ এ। মোরের লবণের ফর্মুলাটা দিয়ে বলল এই চারটি অপশানের কোনটা হবে। প্রথমটা দিল বেসিক সল্ট বা ক্ষারীয় লবণ, পরটা দিল মিক্সড সল্ট মিশ্র লবণ, ডাবল সল্ট বা দ্বৈত লবণ, অ্যাসিড সল্ট বা আম্লিক লবণ। এখানে রাইট আনসার হবে ডাবল সল্ট, কারণ আমাদের যে ফর্মুলাটা দিয়েছে এটার মধ্যে দেখা যাচ্ছে দুইটা সল্ট আছে, একটা হচ্ছে ফেরাস সালফেট আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 2, লাইম ওয়াটার ইজ এ। চুন জল হলো। রাইট আনসার হচ্ছে অপশান এ, ক্লিয়ার সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের স্বচ্ছ দ্রবণকে আমরা বলি লাইম ওয়াটার বা চুন জল। কোশ্চেন নাম্বার 3, সিলভার ব্রোমাইড সানলাইটে রেখে দিলে দুই ভাগ হয়েছে, সিলভার আর ব্রোমিন। বলেছে এই বিক্রিয়াটি ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ। তো চারটে অপশনের মধ্যে এখানে রাইট আনসার হবে অপশান বি, থার্মাল ডিকম্পোজিশন, মানে তাপীয় বিয়োজন। আমি সানলাইট দিচ্ছি মানে কি এখানে তাপ আসছে, তাপ যখন পড়ছে এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এজন্য বলছে বিয়োজন বা ডিকম্পোজিশন। সো রাইট আনসার অপশন বি। হুইচ কম্পাউন্ড শোজ ইনকমপ্লিট ইলেকট্রন অক্টেট। নিচের কোন যৌগটি অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক প্রদর্শন করে। তো ইলেকট্রন অক্টেট মানে কি, লাস্টের দিকে আমাদের 8টা ইলেকট্রন থাকবে। এখন বলছি ইনকমপ্লিট মানে থাকবে না। তো আমার এখানে যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে রাইট আনসার হচ্ছে অপশান সি। তো অপশান সিটাকে যদি আমরা দেখি, এখানে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কিন্তু বাইরের দিকে কিন্তু 5টাই আছে, 8টা নেই। তার লোন পেয়ারে 3টা আছে আর বন্ড পেয়ারে 2টো আছে, মানে বন্ধন জোড়ে 2টা আছে। তো টোটাল আছে এখানে 5টা, তো 8টা নেই, সেজন্য রাইট আনসার এনো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কম্পাউন্ড বিলো কন্টেইনস বোথ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড ইন ইট। নিচের যৌগগুলোর মধ্যে বলেছে কোনটার মধ্যে আয়নিক আর কোভ্যালেন্ট বন্ড, বাংলাতে বলে তড়িৎযোজী এবং সমযোজী উভয় বন্ধন রয়েছে। তো এখানে যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে রাইট আনসার হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। বাকিগুলো যেগুলো আছে, যেমন প্রথমটা দিয়েছে ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটা আয়নিক। NaH সোডিয়াম হাইড্রাইড, এটাও আয়নিক বা তড়িৎযোজী। AlCl3 এটা হবে কোভ্যালেন্ট বা সমযোজী। একমাত্র Al2O3 এটা হচ্ছে আমাদের যার মধ্যে তড়িৎযোজী আর সমযোজী আয়নিক আর কোভ্যালেন্ট দুটো বন্ধনই রয়েছে। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে কিন্তু উভধর্মী অক্সাইডও বলা হয়, অ্যামফোটেরিক অক্সাইড। ঠিক আছে, তো এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে তড়িৎযোজী কখন হবে, সমযোজী কখন হবে। যদি কোনো একটা যৌগের মধ্যে যেই দুটো অ্যাটম থাকে তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে তখন কিন্তু আয়নিক বন্ধন হয়। ঠিক আছে, আর যদি তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স পার্থক্য কম হয় তাহলে কিন্তু সমযোজী বন্ধন হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড অফ প্রন। চিংড়ির রক্তে কোন ধাতু রয়েছে। তো চিংড়ির রক্তে রয়েছে তামা বা কপার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেইন ওর ইউজড ফর দ্য এক্সট্রাকশন অফ আয়রন। লোহা নিষ্কাশনের জন্য ব্যবহৃত প্রধান আকরিকটি কোনটি। তো এখানে রাইট আনসার হবে হেমাটাইট, যেটা হচ্ছে আয়রনের প্রধান আকরিক। নেক্সট হচ্ছে, দ্য মেইন পারপাস অফ রোস্টিং অ্যান্ড ক্যালসিনেশন আর টু কনভার্ট। তাপজারণ এবং ভস্মীকরণের মূল কারণ কি। নিচে চারটে অপশান দিয়েছে, তার মধ্যে রাইট আনসার হচ্ছে ওর ইনটু মেটাল, মানে আমরা তাপজারণ আর ভস্মীকরণটা করি আকরিক থেকে ধাতু বের করার জন্য। ঠিক আছে, ওর ইনটু মেটাল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কম্পাউন্ড ইজ নোন অ্যাজ কার্বলিক অ্যাসিড। কোন যৌগটি কার্বলিক অ্যাসিড নামে পরিচিত। এখানে রাইট আনসার হচ্ছে ভিনিগার, যার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ফর্মুলা হচ্ছে CH3COOH। তো এটাকে আমরা কার্বলিক অ্যাসিড বলে থাকি। নেক্সট, হুইচ অ্যাসিড ফর্মস হোয়াইট ফিউম ইন ওয়েট এয়ার। কোন অ্যাসিড আর্দ্র বায়ুতে সাদা ধোঁয়া উৎপন্ন করে। তো মানে কোন অ্যাসিডকে খুলে রাখলে আর্দ্র বায়ুতে সেটা সাদা ধোঁয়া তৈরি করে। এটা রাইট আনসার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ফর্মুলা হচ্ছে HCl। নেক্সট কোয়েশ্চেন,
হুইচ অর্গানিক কম্পাউন্ডস আর ইউজড টু প্রিপেয়ার ব্যাকেলাইট? কোন জৈব যৌগগুলি ব্যাকেলাইট প্রস্তুতিতে ব্যবহার করা হয়? তো ব্যাকেলাইটটা হচ্ছে এক ধরনের ইনসুলেটর ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো ওটা প্রস্তুতিতে ব্যবহার করা হয় ফর্মালডিহাইড আর ফিনল। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এ নন মেটাল ইউজড টু প্রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালস ইজ। খাদ্যদ্রব্য সংরক্ষণে এই অধাতুটি ব্যবহৃত হয়। নিচে 4টা অধাতুর নাম দিয়েছে, বলছে কোনটা। তো এখানে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয় নাইট্রোজেন। আমরা জানি চিপসের প্যাকেটে কিন্তু নাইট্রোজেন গ্যাস থাকে। তো রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট, কোনটি কার্বনের অনিয়তাকার রূপভেদ? হুইচ অফ দ্য ফলোয়িং কার্বন অ্যালোট্রপস ইজ অ্যামরফাস? আচ্ছা, তো কার্বনের অনেকগুলা অ্যালোট্রপ থাকে, রূপভেদ থাকে। তার মধ্যে যেটা অনিয়তাকার, যার কোনো আকার নেই, সেটা হচ্ছে আমাদের ল্যাম্প ব্ল্যাক বা ভূষাকালি, ঠিক আছে? আরও আছে যার আকার নেই, সেটা হচ্ছে চারকোল সুট। নেক্সট, হুইচ ইজ নোন অ্যাজ ফিলোসোফার্স উল? দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন NaOH ইন পার্সেন্টেজ? NaOH-এ অক্সিজেনের পার্সেন্টেজের শতকরা পরিমাণ কত? এটা বের করতে বলা হয়েছে। তো এটা চলো করে দেখা যাক। তো এখানে প্রশ্নটা লেখা হলো, ঠিক আছে? তো অক্সিজেনের যে পার্সেন্টেজ বের করতে বলেছে NaOH-এর মধ্যে, তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে মাস অফ অক্সিজেন বা অক্সিজেনের ভর ডিভাইডেড বাই টোটাল মাস অফ NaOH। কারণ NaOH-এর মধ্যে বলেছে, তো NaOH-এর টোটাল মোট ভর, আর এটা থাকবে নিচে, আর উপরে থাকবে অক্সিজেনের ভর। তাহলে অক্সিজেনের ভর ডিভাইডেড বাই NaOH-এর ভর, আর যেহেতু আমাকে পার্সেন্টেজ বলেছে সেজন্য হবে ইন্টু 100। এবার আমি এটাকে মান বসাবো। মাস অফ অক্সিজেন আমরা জানি 16, আর NaOH-এর টোটাল মাস যদি আমরা বের করি, এখানে NaOH যদি আমরা লিখি, তাহলে এখানে সোডিয়ামের ভর কত হয় 23, অক্সিজেনের কত হয় 16, হাইড্রোজেনের কত হবে 1। তো সবগুলোকে যদি আমরা প্লাস করে দিই কত হয় 40। তাহলে এখানে কত বসবে 40 ইন্টু আমাদের 100, ঠিক আছে? এবার এখান থেকে যদি একটু কাটাকাটি আমরা করি, তাহলে আমাদের কত থাকে 40%, ঠিক আছে, অ্যামাউন্ট অফ অক্সিজেন। তাহলে এখানে রাইট আনসার হবে অপশান এ, 40%। নেক্সট কোয়েশ্চেন, ব্লিচিং পাউডার ইজ ইউজড ইন ওয়াটার ট্রিটমেন্ট ফর। ব্লিচিং পাউডার জলের সাথে মেশানোর ফলে অ্যাকচুয়ালি কী কারণে এটাকে মেশানো হয়? তো এখানে রাইট আনসার হচ্ছে মেক ওয়াটার জার্ম ফ্রি। জলকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার জলের সাথে মেশানো হয়। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফর্ম অ্যান অ্যাসিডিক সল্ট? নিচের কোনটা অ্যাসিডিক সল্ট মানে আম্লিক লবণ তৈরি করবে না? তো যা অপশান দিয়েছে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু অ্যাসিড লাগানো। তো আমাকে দেখতে হবে, যেহেতু বলেছে অ্যাসিড লবণ তৈরি করবে না, আবার সবগুলো নাম অ্যাসিড, তাহলে আমাকে দেখতে হবে কোনটা উইক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এরা কিন্তু উইক অ্যাসিড নয়। এই 4টার মধ্যে এখানে সবথেকে উইক অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, H2CO3। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 1,3-বিউটাডাইন। 1,3-বিউটাডাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো এটা বের করতে হলে প্রথমে বের করতে হবে যে 1,3-বিউটাডাইনের সংকেতটা কীরকম, ফর্মুলাটা কীরকম। তো প্রথমে 1,3-বিউটাডাইন দেখি, 1,3-বিউটাডাইন, যেহেতু বিউট বলেছে তার মানে আমার কয়টা কার্বন থাকবে, 4টা কার্বন থাকবে, 4C থাকবে। তাহলে আমি যদি লিখি 4টা কার্বনকে এভাবে এক লাইনে লিখে দিলাম। 1 আর 3 পজিশনে ইন আছে, ডাই ইন আছে। ইন কখন আসে, যখন ডাবল বন্ড আসে। তা আমি যদি এখানে নাম্বার দিয়ে দিই 1 2 3 4, এক নাম্বারে একটা ডাবল বন্ড আছে, আর 3 থেকে আরেকটা ডাবল বন্ড শুরু হয়েছে। তাহলে এবার আমি বাকি কার্বনের হাত মানে বন্ডগুলোকে H দিয়ে ব্যালেন্স করে দিই। এখানে CH2, এখানে H, এখানে H, এখানে CH2। তো এটা আমার হয়ে গেছে 1,3-বিউটাডাইন। এবার বলেছে এটার মধ্যে কয়টা হাইড্রোজেন আছে। তো এখানে আছে 2টা, এখানে একটা 3টা, একটা 4টা, 5টা, 6টা। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট ইন 1,3-বিউটাডাইন, এখানে আনসার হবে অপশান বি, 6। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কম্পাউন্ড হ্যাজ বোথ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি। নিচের কোন যৌগটির জারণ ও বিজারণ উভয় ধর্মই আছে?
এখানে রাইট আনসার হচ্ছে SO2। যখন আমরা সালফার ডাইঅক্সাইড বলি, এখানে সালফারের যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +4। নর্মালি সালফার কিন্তু 3টা অক্সিডেশন স্টেট দেখায়, একটা তো +4 এখানেই আছে, আরেকটা হচ্ছে +6, আরেকটা দেখায় -2। তো যখন সে +4-এ থাকে তার কাছে চান্স থাকে সে +4 থেকে +6ও হতে পারে, আবার প্রয়োজন বুঝে +4 থেকে -2তেও সে যেতে পারে। তো যদি +4 থেকে সে +6-এ যায়, মানে তার অক্সিডেশন স্টেট যেটা, অক্সিডেশন নাম্বার যেটা, জারণ সংখ্যা, সেটা যদি বেড়ে যায় পজিটিভ দিকে, তার মানে তখন কোন ধরনের বিক্রিয়া হয়? তখন হয় জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশান তখন হয়। আর যদি তার জারণ স্তর +4 থেকে কমে মাইনাসের দিকে চলে আসে, তখন হয় বিজারণ বিক্রিয়া বা রিডাকশান রিয়াকশান। তাহলে SO2-র মধ্যে যেহেতু +4-এ আছে, তাহলে এর কাছে চান্স থাকবে +6ও হওয়ার বা আবার কখনো কখনো -2 হওয়ার। সেজন্যই SO2 এখানে যেটা প্রশ্ন বলেছে, নিচের কোন যৌগটি জারণ ও বিজারণ উভয় ধর্ম আছে? তো অক্সিডেশন রিডাকশান, অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি দুটোই কার আছে? SO2-র আছে, কারণ এখানে +4 আছে জারণ স্তর। বাকিগুলোর ক্ষেত্রে দেখো এখানে S-এর আছে -2, তো -2 থেকে যদি বাড়ে +4ও হবে, আবার বাড়লে +6 হবে, তাহলে এখানে শুধু একটা হওয়ার চান্স, দুটো হওয়ার চান্স নেই। এখানে সালফার আছে +6, এখানেও সালফার আছে +6, তো রাইট আনসার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটিতে সালফারের সর্বনিম্ন জারণ স্তর আছে? ইন হুইচ কম্পাউন্ড সালফার হ্যাজ মিনিমাম অক্সিডেশন নাম্বার? তো এখানে যে যৌগগুলো আছে তার মধ্যে সালফারের মিনিমাম যে জারণ স্তর সেটা হচ্ছে -2। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোন মৌলটিকে মেন্ডেলিভ একা বোরন নাম দিয়েছিলেন? হুইচ এলিমেন্ট ওয়াজ কল্ড অ্যাজ একা বোরন বাই মেন্ডেলিভ? তো এখানে রাইট আনসার হবে অপশন এ, স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামকে মেন্ডেলিভ একা বোরন নাম দিয়েছিলেন। এছাড়া আরও দুটো প্রশ্ন মনে রাখবে, একা সিলিকন নাম হয় জার্মেনিয়ামের, আর মেন্ডেলিভ একা অ্যালুমিনিয়াম নাম দিয়েছিলেন গ্যালিয়ামের। তো একা বোরন হচ্ছে স্ক্যান্ডিয়াম, একা সিলিকন হচ্ছে জার্মেনিয়াম, আর একা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়াম। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ নোবেল মেটাল? কোনটি বর্ধাতু নয়? তো আমরা তো জানি সোনা, রূপা, প্লাটিনাম এগুলো বর্ধাতু, তাহলে বাকি রইল কি? আয়রন, এটা বর্ধাতু নয়। রাইট আনসার অপশন ডি। নেক্সট কোশ্চেন, হুইচ কম্পাউন্ড ইজ নট পোলার? নিচের কোন যৌগটি ধ্রুবীয় নয়? তো এখানে রাইট আনসার হবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। দ্য অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্টস A, B and C are 10, 13 and 17 respectively. Which one will form cation? বলেছে ABC 3টা মৌল দিয়েছে, তাদের পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে 10, 13 এবং 17। এদের মধ্যে কোনটি ক্যাটায়ন উৎপন্ন করবে? তো ক্যাটায়ন কারা উৎপন্ন করবে? যাদের ধরো সর্ববহিস্থ কক্ষ বা লাস্ট ভ্যালেন্স শেলের মধ্যে 4-এর কম ইলেকট্রন থাকবে, তারাই কি করবে? ইলেকট্রন লুজ করবে অক্টেট ফুলফিল করার জন্য বা অষ্টক পূর্তির জন্য। তো ইলেকট্রন লুজ করা মানে ইলেকট্রন বের করে দিলেই তো ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ আসবে, ঠিক আছে? তাহলে এখানে দিয়েছে 10, 13 and 17। তো যদি খাতায় লিখি, আমরা KLM এ ডিভাইড করব, ঠিক আছে? প্রথম দিয়েছে 10টা ইলেকট্রন, তাহলে এখানে কত হবে? 2, 8 হবে না। তারপর দিয়েছে 13, 2, 8, 3। আচ্ছা, আরেকটা দিয়েছে 17, তাহলে এখানে হবে 2, 8, 7, ঠিক আছে? তাহলে এখানে কোনটার লাস্টে 4-এর কম আছে ইলেকট্রন? এখানে। তাহলে 13 যে সে ক্যাটায়ন তৈরি করতে পারবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন দেখব আমরা, 13 কার ছিল? বি এর ছিল, তো কে ক্যাটায়ন তৈরি করবে? বি তৈরি করবে। নেক্সট কোশ্চেন, হুইচ আয়ন হ্যাজ লোয়েস্ট সাইজ? কোন আয়নটির আকার সব থেকে ছোট? তো প্রত্যেকটা আয়নের মধ্যে দেখো মাথার উপরে মাইনাস, কারোর প্লাস সাইন দেওয়া আছে। তো মনে রাখবে মাইনাস সাইন কখন হয়? যখন ইলেকট্রন ঢোকে, ঠিক আছে? আর প্লাস সাইন কখন হবে? যদি ইলেকট্রন বের হয়ে যায়। তো যখন কারো থেকে ইলেকট্রন বের হয়ে গেল, তাহলে তার সাইজ কী হবে? অটোমেটিক ছোট হয়ে যাবে। তো এখানে প্লাসের কে আছে? Na+, তো এটা হবে সব থেকে ছোট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মেশালে জল ক্ষরতা প্রাপ্ত হবে? প্রেজেন্স অফ হুইচ কম্পাউন্ড উইল মেক ওয়াটার হার্ড? তো এখানে রাইট আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটাকে যদি মেশাই আমরা তাহলে ওয়াটার হার্ড হবে, জল ক্ষরতা প্রাপ্ত হবে।
নেক্সট কোয়েশ্চেন, হুইচ এলিমেন্ট অফ গ্রুপ 14 ডাজ নট শো কেটিনেশন? বলেছে গ্রুপ 14 বা শ্রেণী 14 পর্যায় সারণীতে আছে 14 নাম্বার গ্রুপের কোন মৌলটা কেটিনেশন ধর্ম দেখায় না? তো প্রথমে তো জানতে হবে 14 নাম্বারে কে আছে। 14 নাম্বারে যারা আছে তারা হলো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাস, এরা থাকে 14 নাম্বারে, ঠিক আছে। তো এইদের মধ্যে সবথেকে বেশি কেটিনেশন ধর্ম ভালো আছে কার্বনের, তারপর সিলিকনের, ঠিক আছে। তারপরে জার্মেনিয়াম আর সিলিকনের প্রায় সমান সমান আছে, কিন্তু লেডের একদমই নেই কেটিনেশন প্রপার্টি। তো এর জন্য এখানে রাইট অ্যান্সার হবে লেড বা সীসা। নেক্সট কোশ্চেন, হুইচ আইসোটোপ অফ হাইড্রোজেন ইজ রেডিও অ্যাক্টিভ? হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয় হয়? তো এখানে রাইট অ্যান্সার হবে ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট কালার চেঞ্জেস ডু ইউ অবজার্ভ হোয়েন অ্যান আয়রন নেইল ইজ ডিপড ইন জিঙ্ক সালফেট সলিউশন? লোহাকে জিঙ্ক সালফেট দ্রবণে ডোবালে তুমি কি ধরনের রং পরিবর্তন পর্যবেক্ষণ করবে? আচ্ছা, তো প্রথমে আমরা যদি বলেছি এখানে লোহাকে জিঙ্ক সালফেটে ডোবানো হলো, তাহলে আমরা যদি রিয়েকশানটা লিখি যে লোহা মানে কি আয়রন, তো সেটাকে ডোবানো হয়েছে জিঙ্ক সালফেটে, বলেছে কি পরিবর্তন হবে। তো প্রথম কথা হচ্ছে এখানে কোনো বিক্রিয়াই হবে না, কারণ হচ্ছে লোহা বা আয়রন যেটা দিয়েছে এখানে এটা হচ্ছে লেস রিয়েক্টিভ বা কম সক্রিয়। কার থেকে? জিঙ্কের থেকে, ঠিক আছে। আমরা যে সক্রিয়তা শ্রেণী আছে ধাতু অধাতু চ্যাপ্টারে ওটার মধ্যে আছে। তো আমরা জানি যে কম সক্রিয় ধাতু বেশি সক্রিয় ধাতুকে তার দ্রবণ থেকে সরাতে পারে না, তাহলে আয়রন এখানে জিঙ্ককে তার পজিশন থেকে সরাতে পারবে না, তার ফলে কোনো বিক্রিয়া হবে না। তো বিক্রিয়া না হলে কি হবে? এখানে কোনো রঙের পরিবর্তন হবে না। তো নো চেঞ্জ ইন কালার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, ওয়াশিং সোডা ইজ অ্যাডেড টু লন্ড্রি সোপস বিকজ? ওয়াশিং সোডা কাপড় কাচার কাজে ব্যবহৃত হয় কারণ? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এটি সাবানের পরিষ্কার করার ক্ষমতা বাড়ায়। ইট ইনক্রিজেস দ্য ক্লিনিং পাওয়ার অফ সোপ। Thank you for watching this video.